যে হাত একদিন মোদি শাহের মাথায় আশীর্বাদ ঢেলেছিল, সেই হাতে কি আজ দিল্লির সিংহাসন টেনে উপড়ে ফেলতে চাইছে? আজ কোনো মেকি খবরের আড়াল নয়, সোজা রাজপথের জ্বলন্ত সত্যিটা নিয়ে হাজির হয়েছে। বাঁকিপুরে নিজের দুর্গে ধূলিসাৎ বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের উত্তরাধিকার। মধ্যপ্রদেশের দাতিয়ায় ডাবল ইঞ্জিনে কংগ্রেসের ঐতিহাসিক ধাক্কা। আর ওদিকে জয়পুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির নিজস্ব কোর ভোটার হাজার হাজার রাজপুত তরুণ কসম খাচ্ছে বিজেপিকে আর একটাও ভোট নয়। কিন্তু সমীকরণটা কি শুধুই উপনির্বাচনের হার জিতের, নাকি জেনজি আর জেন আলফার যৌথ লড়াইয়ের চাপে দিল্লির ক্ষমতার ভিতটাই এবার হুড়মুড় করে ভেঙে পড়ছে? তলোয়ার কিন্তু খাপ থেকে বেরিয়ে গেছে। আজ বলবো খবর আর রাজনীতির অন্দরের সেই অকাট্য সত্যি কথা, যা শোনার পর লোককল্যাণ মার্গের ঘুম উড়ে যেতে বাধ্য। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। কথা ছিল এনডিএর আসন সংখ্যা 292 থেকে 318 নিয়ে গিয়ে নরেন্দ্র মোদী লোকসভায় 2/3 জায়গা দখল করবেন। কিন্তু মোদীজি স্বপ্নেও হয়তো ভাবেননি ঠিক এই সময়েই তার চেয়ার এভাবে টলমল করতে শুরু করবে। জেনজি আন্দোলনের ধাক্কার পর নরেন্দ্র মোদী এখন চতুর্দিক থেকে কোণঠাসা। আর এই মুহূর্তের পরিস্থিতি কল্পনার বাইরে। ভাবতে পারেন বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন, হ্যাঁ খোদ বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট, সেই নিতিন নবীনের ছেড়ে যাওয়া পাটনা সংলগ্ন বাঁকিপুর আসনে বিজেপি দল মুখ থুবড়ে পড়েছে। বিজেপি প্রার্থীকে 20,000 ভোটে হারিয়ে জয়ী হয়েছেন মাত্র কয়েক মাস আগে বিহারের বিধানসভা ভোটে জামানত খোয়ানো জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। এ বছরের শুরুতে জাতীয় সভাপতির দায়িত্বে নিতিনকে বেছে নিয়েছিলেন খোদ অমিত শাহ। তাই বিরোধীরা কটাক্ষ করে বলেছে এই হার শুধু নিতিনের একার নয়, অমিত শাহেরও। উচ্চ বর্ণের ভোটাররা যেমন রাজপুত ব্রাহ্মণদের বড় অংশ বিজেপির বদলে প্রশান্ত কিশোরকে ভোট দিয়েছেন। এই বাঁকিপুর সম্পর্কে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, ওখানে বিজেপির টিকিটে কুকুর বিড়ালকে দাঁড় করালেও জিতে যাবে। শুধু বাঁকিপুর নয়, মধ্যপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকারের দতিয়া বিধানসভা উপনির্বাচনের বিজেপিকে ধরাশায়ী করে জয় ছিনিয়ে নিয়েছে কংগ্রেস, হারের পর হার। তবে সবচেয়ে বড় বিস্ফোরণটা ঘটেছে জয়পুরে। বিজেপির যে সনাতন কোর ভোটার রাজপুত, বানিয়া, ব্রাহ্মণ এবং অন্যান্য উচ্চবর্ণ, এক কথায় সবর্ণ ভোটার, তারা এবার খোদ মোদী আর অমিত শাহের বিরুদ্ধে যুদ্ধের বিউগল বাজিয়ে দিয়েছে। পরিস্থিতি সামলাতে না পেরে ছটফট করতে থাকা রাজস্থানে ভজনলাল শর্মার বিজেপি সরকার নিজেদের এই সমর্থকদের ওপরই পুলিশ দিয়ে লাঠিচার্জ করিয়েছে, জল কামান চালিয়েছে। অপরাধ, 3রা আগস্ট জয়পুরে করণী সেনা শুধু ইউজিসি ইস্যুতে ডেপুটেশন দিতে এবং প্রতিবাদ জানাতে জড়ো হয়েছিল। নিজেদের ভোটারের গায়ে খোদ সরকার লাঠি চালাতে দেখে ক্ষোভে ফেটে পড়ে মহারানা প্রতাপের অনুগামী এই রাজপুত সংগঠন। আর তারপরে জয়পুরের মাটিতে নেওয়া হলো এক নজিরবিহীন ঐতিহাসিক গণশপথ। সংগঠনের জাতীয় সভাপতি মহিপাল সিং মকরানা বিজেপিকে ভোট না দেওয়ার শপথ করান। অবিশ্বাস্য এই ছবিটা আপনারাই দেখুন। श्री राम की इस आने वाले चुनाव में पंचायती राज चुनाव में नगर निगम चुनाव में भारतीय जनता पार्टी को वोट नहीं देंगे। हम कसम खाते हैं भगवान की। দেখলেন আপনারা, চারিদিকে গেরুয়া পতাকা, হাজার হাজার মানুষ প্রকাশ্যে হাত তুলে কসম খেলেন এবার থেকে বিজেপিকে আর একটাও ভোট নয়, তা পুরসভা নির্বাচনই হোক, রাজ্য বিধানসভা হোক কিংবা লোকসভা। শপথ মন্ত্রের শব্দগুলো পরিষ্কার, নো ভোট টু বিজেপি। রাজস্থানে রাজপুত এবং করণী সেনা এইভাবে একজোট হওয়া মানে রাজ্যের মোট 25টির মধ্যে অন্তত 14 থেকে 15টি লোকসভা আসনে সরাসরি আঘাত লাগা। এই শপথের খবর শোনার পর মোদী এবং শাহের রাতের ঘুম যে পুরোপুরি হারাম হয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। শুধু জয়পুর, পাটনা বা রাঁচি নয়, এই মুহূর্তে দেশ জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন জ্বলছে। গতকাল দিল্লির যন্তর মন্তরে আবারও আছড়ে পড়েছে সেই জেনজি তরুণদের প্রতিবাদী ঢেউ। যদিও শুরুতে এনএসইউআই এর ছাত্ররা ছিল, কিন্তু দেখতে দেখতে সেখানে ভিড় জমালো বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা।
যন্তর মন্তরের সেই উপচে পড়া ভিড় থেকে এক সুরে আওয়াজ উঠল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাই। অন্যদিকে নাগপুরেও ছবিটা আলাদা ছিল না। সেখানে ইথানল কেলেঙ্কারি নিয়ে ছাত্ররা রাজপথে নেমে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরির পদত্যাগ দাবি করেছিল। কিন্তু পুলিশ কি করলো? আন্দোলনকারী তরুণদের চ্যাংদোলা করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল। ছাত্রদের সঙ্গে এই চরম দুর্ব্যবহারের প্রতিক্রিয়া যে কতটা ভয়ঙ্কর হতে পারে, জুলাই মাসের 20 তারিখের পর পুরো দেশ তা হারে হারে টের পাচ্ছে। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো, আজ রাজপথে শুধু জেন জি নয়, নেমে পড়েছে জেন আলফাও, যাদের জন্ম 2010 সালের পরে। তার মানে একদম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও। কখনো উত্তরপ্রদেশ, কখনো রাজস্থান, তো কখনো মধ্যপ্রদেশ, কখনো বিহারের গয়া। সারা দেশের রাস্তায় এখন একটাই চিৎকার, পরীক্ষা কমপ্লিট করাও, আমাদের ন্যায় বিচার দাও। রাস্তার এই উত্তাপ এক লাফে পৌঁছেছে দেশের সংসদেও। সেখানেও ঝড়। বিরোধীরা একযোগে প্রশ্ন তুলছেন, অমিত শাহ কোথায়? তিনি সংসদ থেকে কেন গায়েব? দিল্লিতে জেনজের উপর পুলিশি বর্বরতার দায় নিয়ে কেন তিনি পদত্যাগ করছেন না? এর পাশাপাশি রাম মন্দিরের চাঁদার টাকা কোথায় গেল? কেন সেই টাকা আরএসএস এর অ্যাকাউন্টে গেল? এই নিয়েও সংসদে তুমুল হট্টগোল। সোজা কথায় রাজপথ থেকে সংসদ। মোদি আর শাহ এখন পুরোপুরি চতুর্মুখী ঘেরাওয়ের মুখে। এবার আসল রাজনৈতিক অঙ্কটা বুঝুন। জাতীয় সভাপতির ঘরের সিটে বিজেপি হেরে ভূত। মধ্যপ্রদেশের মতন ডাবল ইঞ্জিন রাজ্যে ভরাডুবি। বিজেপির পরম বিশ্বস্ত উচ্চবর্ণ ভোটার কসম খাচ্ছে, আর ভোট নয়। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গণ অভ্যুত্থান এবং ক্ষমতার পরিবর্তন ঠিক এভাবেই হয়। বিরোধীরা বলছেন, এ হলো শেষের শুরু, এতটা হতো না। কিন্তু এই শাসক যেভাবে অহংকারের অস্ত্র দিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, তাতে পতন আর ধসের গতি আরো বহুগুণ বেড়ে গেছে। কেন বলছি এ কথা? কারণ প্রথমত ভারতীয় রাজনীতিতে দুটি বিশাল সামাজিক পরিবর্তন ঘটে গেছে, যা আগে কখনো দেখা যায়নি। প্রথম পরিবর্তন, পরিবারে ভোটের সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি এতদিন ছিল বয়স্কদের হাতে, এবার সেই দায়িত্ব চলে গেছে তরুণ প্রজন্মের হাতে। এমনকি পরিবারের বয়স্করাও এখন মানছেন ছাত্রদের উপর চরম অন্যায় হচ্ছে। দ্বিতীয় পরিবর্তন, জাতি আর ধর্মের বেড়াজাল ভেঙে ভারতে এখন তৈরি হয়েছে এক বিশাল আকাঙ্ক্ষী শ্রেণী বা অ্যাসপিরেশনাল ক্লাস। উদাহরণ চান? তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের রাজনৈতিক উত্থান এবং বড় জয়, বাকিপুরে প্রশান্ত কিশোরের পার্টির জয়। অথচ গত নির্বাচনেও যাদের সমস্ত প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আজকের ভারতে শুধু প্রতিশ্রুতিতে কাজ হবে না, তরুণদের আবেগ বুঝতে হবে। ঝাড়খণ্ড, রাজস্থান বা দিল্লি, যে দল তরুণদের ক্ষোভ বুঝবে না, সেই দল রাজনীতি থেকেই সোজা আউট হয়ে যাবে। রাজস্থানের আগুনে ঘি ঢাললো লাঠিচার্জ। ছাত্রদের সঙ্গে এবার রাজস্থানের রাজপুত আর বানিয়া সমাজও রাজপথে নেমেছে। জয়পুরে নিজের কোর রাজপুত বানিয়া সমর্থকদের উপরে নির্মমভাবে মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার পুলিশের লাঠি জ্বালিয়ে দেওয়া, জলকামান চালানো। ফলাফল, ঘটনার পর 4,500 মানুষের উপচে পড়া ভিড় থেকে রাজস্থানের মাটিতে দাঁড়িয়ে শপথ নেওয়া হলো হাত তুলে। পঞ্চায়েত হোক, পুরসভা বা লোকসভা, বিজেপিকে আর একটাও ভোট নয়। এবার বুঝুন নির্বাচনী সমীকরণ ঠিক কতটা বিগড়ে গেল। পশ্চিম রাজস্থানের প্রায় 16টি লোকসভা আসনে করণী সেনার বিশাল রাজনৈতিক প্রভাব রয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের স্পষ্ট দাবি, আজ যদি রাজস্থানে লোকসভা ভোট হয়, তবে বিজেপি 25টি আসনের একটিতেও জিততে পারবে না। রাজস্থানে বিজেপির অবস্থানে কি এতটাই ভয়াবহ? কেন রাজপুত তরুণদের এই ক্ষোভ? জয়পুরে পুলিশের লাঠির বাড়ি খাওয়া এই রাজপুত যুবকেরা আসলে দিল্লির যন্তর মন্তর আন্দোলনেরই নতুন সংস্করণ। এরা সবাই শিক্ষিত এবং চাকরি প্রার্থী যুবক। ইউজিসির নতুন সংস্করণ নীতির কারণে তাদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চিত। তারা বলছে, আমাদের বাবা মা কৃষক, তাদের কৃষিকাজ তো সরকার আগেই বরবাদ করেছে। এখন বিশ্ববিদ্যালয়ে অন্তত একটা লেকচারার, প্রফেসর, এমনকি পিয়ন বা চৌকিদারের চাকরি পাওয়ার যেটুকু সুযোগ ছিল, তুগলকি নীতি এনে সেটাও কেড়ে নেওয়া হলো। এবারে প্রশ্ন, বিজেপির যে পরম বিশ্বস্ত কোর বা সবর্ণ ভোটের শ্রেণী, তারা যদি এভাবে হাত থেকে ফসকে যায়, তবে কি 2029 সাল পর্যন্ত নরেন্দ্র মোদী তার মেয়াদ পূরণ করতে পারবেন? শুনে রাখুন, 2029 তো অনেক দূরের কথা, 2026 সামলানোই এখন মোদী সরকারের জন্য দায় হয়ে উঠেছে। ইতিহাসের দিকে তাকান, 1984 সালে 412টি আসন জিতে আসা রাজীব গান্ধীও তীব্র বিরোধিতার মুখে সংসদের মুখোমুখি হতে ভয় পেয়েছিলেন। আর মাত্র 240টি আসনে টেনে টুনে চলা
এই মোদী সরকার। 15 দিনেই মোদী শাহ জুটিকে বেসামাল দেখাচ্ছে। পরিস্থিতি এতটাই সঙ্গীত যে সংসদ সামলানোর হিম্মত পর্যন্ত আজ তাদের নেই। একদিকে রাজস্থানে গোফে দা দিয়ে ক্ষুব্ধ রাজপুতেরা রণংদেহী মেজাজে, অন্যদিকে আগামী 5ই আগস্ট মহারাষ্ট্রের সম্ভাজিনগরে অভিজিৎ দীপকের বাড়িতে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে ককরোচ জনতা পার্টির। সেখানে তারা পরবর্তী আন্দোলনের দিনক্ষণ এবং কৌশল ছকে ফেলবে, কারণ জেনজি আজ চরম ক্ষুব্ধ। একদিকে নাগপুরে আন্দোলনকারী ছাত্রদের ওপর পুলিশ নির্মমভাবে লাঠি চালিয়েছে, অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে নতুন করে উতলে উঠছে প্রতিবাদের ঝড়ে। রাজনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ না হলে আন্দোলন এমন মাত্রা নেবে যে সরকারের গলায় সেই হার এমনভাবে আটকাবে যে পুরো সরকারই ধসে পড়তে পারে। মোদী সরকারের নাকি বাঁচার একটাই পথ, অবিলম্বে অমিত শাহের পদত্যাগপত্র নেওয়া। কেন দেশের মানুষ এভাবে ক্ষেপে উঠল? যন্তর মন্তরে আসা লক্ষ লক্ষ তরুণের ভিড়ে কারা ছিল জানেন? তারা কেবল কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ছিল না, সেখানে রাজপুতদের সন্তানরা ছিল, ব্রাহ্মণদের সন্তানরা ছিল, ছিল মুসলিম, দলিত, ওবিসি, সবর্ণ, অসবর্ণ, মহিলা এবং প্রবীণরা। ধর্ম এবং জাতির সংকীর্ণ গণ্ডি ভেঙে পুরো ভারত একজোট হয়ে গেছে। ইতিহাসে এমন অভাবনীয় দৃশ্য কখনো কেউ দেখেনি। যন্তর মন্তরে কোটিপতির ছেলেও ছিল, আবার দিনমজুরের সন্তানও ছিল। কেউ কারোর পরিচিত নয়, অথচ ভ্যাপসা গরমে পরস্পরের গায়ে হাওয়া করছে। এমনকি অন্তঃসত্ত্বা মহিলারাও রাজপথে নেমে এসেছিলেন। বিশ্ব রাজনীতির ইতিহাসে ভারতের এই গণ আন্দোলন আজ এক অভূতপূর্ব নজির তৈরি করে দিল। এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি করা উচিত, তার প্রতি কি সামান্য সহানুভূতিও দেখানোর সুযোগ রয়েছে? রাজনীতিবিদদের প্রতি বিন্দু মাত্র সহানুভূতি দেখানোর আর কোনো জায়গা নেই। দেশের ভবিষ্যৎ অর্থাৎ আমাদের প্রজন্মের সঙ্গে যে নির্মমতা করা হয়েছে তাকে কোনোভাবেই ক্ষমা করা যায় না। পরিস্থিতি সামলাতে হলে মোদীকে অবিলম্বে 3টি কাজ করতে হবে। 1. অবিলম্বে অমিত শাহের পদত্যাগপত্র নেওয়া। 2. যে সমস্ত পুলিশ কর্মকর্তা ছাত্রদের উপর লাঠিচার্জ এবং প্যালেট গান চালিয়েছে তাদের বরখাস্ত করে জেলে পাঠানো। 3. পড়ুয়াদের বিরুদ্ধে করা সমস্ত মিথ্যে মামলা এবং আইনি পদক্ষেপ পুরোপুরি প্রত্যাহার করা। যদি এই পদক্ষেপগুলো না নেওয়া হয় তবে দেশবাসীকে সঙ্গে নিয়ে লড়াই থামানোর প্রশ্নই ওঠে না। যারা নেশন ফার্স্ট বা দেশকে সবার আগে রাখা এই তরুণ প্রজন্মের জীবন ধ্বংস করতে চাইছে, ইতিহাস তাদের কখনোই মাফ করবে না। কেন এই তীব্র ক্ষোভ? কারণ এই সরকার তরুণদের উপর পেলেট গান চালিয়েছে, বেধড়ক পিটিয়েছে, মিথ্যে মামলায় ফাঁসিয়েছে এবং ঘরে ঘরে গিয়ে পুলিশ পাঠিয়ে তাদের পরিবারকে হুমকি দিয়েছে, থানায় না এলে পুরো পরিবার ধ্বংস করে দেব। নিজেদের ক্ষমতার অহংকারে বলিয়ান হয়ে শাসক দল নিজের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে। আজ জেনজি, তাদের অভিভাবক, এমনকি প্রবাসী ভারতীয়রা পর্যন্ত সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন। সংসদে বিরোধী দল আর রাজপথে জেনজি, ছাত্র সমাজ কেউই এখন একচুল সরতে নারাজ। আগামী 15ই আগস্টের স্বাধীনতা দিবসে এখন নরেন্দ্র মোদীর রাজনৈতিক ক্যারিয়ারের সব থেকে বড় পরীক্ষা এবং চ্যালেঞ্জ। একদিকে ক্ষুব্ধ দেশবাসী রাস্তায় নেমে আন্দোলন করছে, আর অন্যদিকে দেশের শাসক লালকেল্লায় ভাষণ দেবেন। এমন বৈপরীত্য আমাদের প্রজন্মের বড় অংশ মানতেই পারছে না। অবশ্য আবেগ সরিয়ে রাখলে এখানে একাধিক কিন্তু রয়েছে। কেবল রাজপথের এই দৈনন্দিন উথাল পাথাল বা উপনির্বাচনে নির্বাচনী পাটিগণিত দিয়ে এই মুহূর্তের পরিস্থিতিকে মাপলে ভুল হবে। খবর আর প্রতিবাদের উপরের ভাগ ছাড়িয়ে যদি আমরা ভারতের রাজনীতিকে এক গভীরতর ক্যানভাসে রেখে বিশ্লেষণ করি তবে দেখা যাবে ক্ষমতার আসল ভিতটাই এবার কেঁপে উঠেছে। পরিস্থিতি এতটাই দ্রুত এবং এত ভয়ঙ্কর রূপ নেবে তা সম্ভবত খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা আরএসএস প্রধান মোহন ভাগবতের মতন ব্যক্তিত্বরাও অনুমান করতে পারেননি। গত 12 বছরের নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় তৈরি করা ব্র্যান্ড মোদীর যে ব্রোঞ্জ প্রতিমা কখনো ভাঙবে না বলে ধরে নেওয়া হয়েছিল, তা আজ রীতিমতন ভেঙে পড়ার মুখে। আজ শুধু জেনজি নয়, রাজপথে এসে দাঁড়িয়েছে জেন আলফাও। রাজনীতিক এবং মাফিয়াদের যে দুর্ভেদ্য নেক্সাস দেশের সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছিল, তরুণ সমাজ সরাসরি সেই সিন্ডিকেটের নক্ষত্র মণ্ডলে আঘাত এনেছে। আর তার ধাক্কায় দিল্লিতে ক্ষমতার ভিত সামলাতেই ব্যস্ত হয়ে পড়েছে সরকার। বিপদের গভীরতা অনুধাবন করে ইতিহাসের শতবর্ষে পৌঁছানো আরএসএস থেকে শুরু করে বিজেপি ঘনিষ্ঠ কর্পোরেট গোষ্ঠী এবং বুদ্ধিজীবী মহল সবাই এখন চরম সক্রিয় এবং দিশেহারা। আসল সংকটটা আরো গভীরে।
সংঘ পরিবার আজ বুঝতে পারছে পলিটিক্যাল ফান্ডিং, মাফিয়া, পলিটিক্যাল আতাত এবং লাগামহীন বেসরকারীকরণের যে কাঠামো এতদিন ধরে তৈরি করা হয়েছিল তার আসল রূপ আজ দেশবাসীর সামনে হাজির হয়েছে। অথচ প্রধানমন্ত্রী কি করছেন? তিনি আরএসএস প্রধানের সঙ্গেও দেখা করছেন না। আবার নেট কেলেঙ্কারি বা প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবার কিংবা রাজপথের জেনজি তরুণদের সঙ্গেও দেখা করছেন না। পরীক্ষা পে চর্চার রোশনাই কিংবা মন কি বাতের চর্বিত চর্বণ রূপকথা দিয়ে আর যাই হোক ফুঁসে ওঠা তরুণদের রুখে দেওয়া আর সম্ভব হচ্ছে না। ব্যবস্থা যখন পুরোপুরি পচে গলে নষ্ট হয়ে যায় তখন কেবল নীতিবাক্যে আর কাজ হয় না। ভারতের প্রতিটা জেলায়, প্রতিটা শহরে, গ্রামে আজ তরুণদের একটাই প্রশ্ন, চাকরি দেবে না তো সিংহাসন টলবে। আন্দোলনের এই তীব্রতা বুঝে নিয়ে বিরোধীরাও এখন ময়দানে। আগামী 8 তারিখ এলাহাবাদে হাজার হাজার জেনজি তরুণের প্রতিবাদী গর্জনে সুর মেলাতে যাচ্ছেন রাহুল গান্ধী। ফলে এই আন্দোলন আজ আর কেবল ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই, তা এক পূর্ণাঙ্গ রাজনৈতিক ঝড়ে পরিণত হয়েছে। পরিস্থিতির ভয়াবহতা আন্দাজ করে আরএসএস প্রধান মোহন ভাগবতকেও বাধ্য হয়ে মুম্বাইয়ের আম্বানিদের কর্পোরেট মঞ্চে গিয়ে তরুণদের সঙ্গে আলাপে বসতে হচ্ছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে উঠে আসা তিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা পরিষ্কার। প্রথম বার্তা, কর্পোরেট আতঙ্ক। ভারতের বৃহৎ কর্পোরেট গোষ্ঠীগুলো বুঝে গেছে জেনজি এবং জেন আলফার এই প্রতিবাদের আগুনে তাদের সাম্রাজ্যও ছারখার হয়ে যেতে পারে। সরকার ডুবে গেলে যাদের স্বার্থে আঘাত লাগবে তারা এখন মোদী শাহের সিংহাসন বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। দ্বিতীয় বার্তা, শিক্ষা ব্যবস্থা ধস। মোদী জামানায় দেশের গোটা শিক্ষা ব্যবস্থাকে মাফিয়াদের হাতে তুলে দিয়ে যেভাবে টাকা কামানোর যন্ত্র বানানো হয়েছে, রাজপথে নামা জেনজি এবং জেন আলফা আজ তার আসল কঙ্কালটা বের করে এনেছে। রাজনৈতিক স্বার্থের এই অশুভ আঁতাত ভাঙতেই হবে। তৃতীয় বার্তা, গণতন্ত্রের মোক্ষম জবাব। এসআইআর এর মোড়কে ভোটার তালিকায় কারচুপি করা হোক বা ইভিএম এর কারসাজি, জনগণের জমাটবদ্ধ ক্ষোভ যখন অগ্নুৎপাতের রূপ নেয় তখন কোনো কলকাঠি নেড়ে সিংহাসন বাঁচানো যায় না। যে শক্তির উপর ভর করে দিল্লি এতদিন ধরে নিজেদের অপরাজেয় ভাবছিল, আজ সেই ভিতটাই শেকড় থেকে উপড়ে ফেলার আয়োজন তৈরি। মোদী সরকারের সামনে এখন একটাই বড় প্রশ্ন, তারা কি নতুন কিছু দিয়ে এই ক্ষোভ থামাবে নাকি তাসের ঘরের মতন হুড়মুড় করে ভেঙে পড়বে? ইতিহাস কিন্তু আলটিমেটাম জারি করে দিয়েছে, বাকিটা আপনি ভাবুন, আরো গভীরে গিয়ে ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।